7 কোটি টাকা জমা না দেওয়ার ঘটনা ধামাচাপা দিতে তদন্ত কমিটি নিয়ে বিমান কর্তৃপক্ষের প্রমাণ থাকলেও শাস্তির বদলে মূল অভিযুক্তর পদোন্নতি। প্রধানমন্ত্রী গণসংবর্ধনার জন্য প্রস্তুত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, বড় শোডাউনের পরিকল্পনা আওয়ামী লীগের। আবেদনের 4 বছরও জাতীয় পরিচয়পত্র না পাওয়ায় ভোগান্তিতে মানুষ। 9 কোটি দেওয়ার কথা থাকলেও দেয়া হয়নি শতকরা 10টি স্মার্ট কার্ডও। জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে আমি পাসপোর্ট করতে পারতেছি না। যারা একসাথে ভোটার আইডি কার্ডে রেজিস্ট্রেশন করেছি প্রায় সবারই এ ধরনের ভুল আছে। এবং বন্দুকযুদ্ধে 4 জেলায় 4 মাদক ব্যবসায়ী নিহত, 2 নৈশপ্রহরী হত্যা করে নারায়ণগঞ্জে দোকান লুট। নরসিংদীতে বেপরোয়া এনা পরিবহনে পিষ্ট 5। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। শুরুতেই জানাবো বাংলাদেশ বিমানে অর্থ কেলেঙ্কারির খবর। অবশেষে টনক নড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের। বিমানের অ্যাকাউন্টে জমা হতে শুরু করেছে নন শিডিউল ফ্রেইটার বা মালবাহী জাহাজের কাছ থেকে আদায়কৃত অর্থ। তবে এখনও 9 বছরে আদায়কৃত প্রায় 7 কোটি টাকার বেশি জমা হয়নি রাষ্ট্রীয় সংস্থার অ্যাকাউন্টে। অথচ ওই সময়ে কার্গোর মহাব্যবস্থাপক, বর্তমানে গ্রাহক সেবার পরিচালক আলী আহসান বাবু সহ লুটপাটের সঙ্গে জড়িতদের বাঁচাতে কোনো তদন্ত কমিটি করছে না বিমান কর্তৃপক্ষ। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় জুলহাস কবিরের 2 পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব দেখুন আজ। ফেব্রুয়ারি থেকে মে অভ্যন্তরীণ অডিট আপত্তির পর চলতি বছরের এই 4 মাসেই নন শিডিউল ফ্লাইটার বা মালবাহী জাহাজের কার্গো হ্যান্ডেলিং চার্জ বাবদ বিমানের অ্যাকাউন্টে জমা পড়েছে 20,24,03,342 টাকা। গত 2 বছরে কার্গো শাখায় নন শিডিউল ফ্লাইটারের কাছ থেকে ইনবাউন্ড আউটবাউন্ড কার্গো হ্যান্ডেলিং চার্জ বাবদ 76 কোটি টাকা লোপাট হয়েছে। বিমানের অভ্যন্তরীণ অডিট রিপোর্টে এমন চিত্র উঠে এসেছে। তদন্তে দেখা গেছে 2017 সালের 24শে নভেম্বর নন শিডিউল ফ্লাইটার সিল্ক ওয়ে ওয়েস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বহন করা 16,684 কেজি মালামালের কার্গো হ্যান্ডেলিং চার্জ বাবদ 2,33,529 টাকা এবং ওই বছর 4 ডিসেম্বর একই এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে বহন করা 18,107 কেজি মালামালের চার্জ বাবদ 2,53,995 টাকা আদায় করেছে বিমান। বিজ্ঞপ্তি না থাকার অজুহাতে যে টাকা 2008 সাল থেকে বিমানের কোষাগারে জমা দেওয়া হয়নি, যা আদায়যোগ্য ছিল বলে প্রতিবেদনে উঠে এসেছে। অডিট শাখার হিসাব মতে 2008 সাল থেকে প্রতি বছর 76 কোটি টাকা হারে এই অর্থ লোপাট হয়েছে। অর্থাৎ এই হারে 2008 সাল থেকে কমপক্ষে 720 কোটি টাকা আত্মসাৎ করা হয়, যা বিমানের অ্যাকাউন্টে জমা হয়নি। খোঁজ নিয়ে জানা যায় 2008 সাল থেকে এই খাতে অনিয়মিত আদায় হলেও 2011 সালের মাঝামাঝি সময়ে কার্গোর মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পান বর্তমানে গ্রাহক সেবা বিভাগে পরিচালকের পদে থাকা আলী আহসান বাবু। মূলত এরপর থেকেই বিজ্ঞপ্তি না থাকার অজুহাতে নন শিডিউল ফ্লাইটারের কাছ থেকে অর্থ আদায় বন্ধ করে দেওয়া হয়, ফলে বিমান বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। বিমানের সব মহলে আলোচিত হলেও এখন পর্যন্ত এই নিয়ে কোনো তদন্ত কমিটি গঠন করেনি কর্তৃপক্ষ। প্রশ্ন উঠেছে, দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কেন তিনি বিজ্ঞপ্তির ব্যবস্থা করেননি এবং বিমানের লাভের চিন্তা না করে কেন বিজ্ঞপ্তির অজুহাত দিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে মুখ খোলেননি আলী আহসান বাবু। বেশ কয়েকদিন তার অফিসে ধর্ণা দিয়েও দেখা মেলেনি তার। গেটেই বারবার আটকে দেওয়া হয় আরটিভি টিমকে। পরে তার রুমে যাওয়ার অনুমতি মিললেও দেখা করেননি তিনি। ফোন ধরে নয় বা একটা মিটিংয়ে থাকে। বিমানের প্রধান কার্যালয়ে অবস্থান করছেন এমন খবর পেয়ে আরটিভি টিম সেখানে গেলে দেখা মেলে তার। বিমানের এই হরিলুটের বিষয়ে কথা বলতে গেলে ক্যামেরা বন্ধ করে দেন তিনি। পরে গোপনে তার বক্তব্য ধারণ করা হয়। বিমানের অভ্যন্তরীণ অডিট রিপোর্টকে ভুল দাবি করেন তিনি। দেখান না আপনি আমাকে, আপনি ওরা যারা বলতেছে তাদের বলে ওইটা করছে, রিপোর্টটা কি ভুল হবে? অফকোর্স ভুল।
অডিটটা তো আপনাদের ইন্টারনাল অডিট হয়েছে, কারণ ইন্টারনাল আমরা উত্তর ইন্টারভিউ যা বলে তাই কি ঠিক, আমরা উত্তর দেই না ওগুলি। কিন্তু রাষ্ট্রের তো একটা ক্ষতি, কোনো ক্ষতি হয়নি। আমি বললাম তো আপনি, আমি আবারও বলতেছি আপনাকে, আমি ড্রিম লাইনারে ড্রিম কোটি টাকা জমা এই যে কথাগুলি আপনারা তো মাঝখান থেকে বলতেছেন। আমার কথা হলো যে ড্রিম লাইনারের কথা 5 বছর আগে নেন নাই কেন? এটা ইনকামের সোর্স, আপনি ইনকামের আপনি যা করেন লেখেন, কোনো অসুবিধা নেই, যা পারেন লেখা তো হইছে, আরো করেন, লেখা অসুবিধা নেই। আর এই হরিলুটের ব্যাপারে বিমানের চেয়ারম্যান ও এমডির সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও জনসংযোগ বিভাগ তার ব্যবস্থা করে দেয়নি। বারবার ফোন করার পরও ফোন ধরেননি এমডি। জুলহাস কবির, RTV, ঢাকা। এবারে প্রধানমন্ত্রীর গণসংবর্ধনার খবর। মধ্যম আয়ের দেশের যোগ্যতা অর্জন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড সহ নানা সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সংবর্ধনার সব প্রস্তুতিও শেষ করা হয়েছে। সংবর্ধনা এলাকা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সংবর্ধনায় যোগ দিতে ঢাকা মহানগরী ও আশপাশের এলাকা থেকে পরিবহন ও হেঁটে অসংখ্য নেতাকর্মী, বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী ও সাধারণ জনগণ এরই মধ্যে আসতে শুরু করেছেন। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পৌঁছেছেন সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে। আমরা আজকে নতুন রূপে সেজে এসেছি এবং আমরা আজকে উজ্জীবিত। শেখ হাসিনা যে দেশের জন্য যে উন্নয়ন করেছে, আগামীতে জনগণ আবার শেখ হাসিনাকে ক্ষমতায়ন ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। আগামীতে সরকার গঠন করে আবার এই উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে আমাদের প্রজন্ম সহ ভবিষ্যৎ প্রজন্মের সামনে আধুনিক উন্নত বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। শেখ হাসিনার উন্নয়ন সাধারণ জনগণের কাছে পৌঁছে দিয়ে আমরা জননেত্রী শেখ হাসিনাকে আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। অন্য প্রসঙ্গ, অভিযোগ পাল্টা অভিযোগে গণসংযোগ চলছে রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচনে। সকালে রাজশাহীতে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল মহানগরীর বহরমপুরে গণসংযোগ করেন। এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচনে প্রভাব ফেলার জন্য খুলনার মেয়রকে দিয়ে প্রচার চালানো সহ কালো টাকা ছড়াচ্ছে আওয়ামী লীগ। এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন মহানগরীর বেলদার পাড়ায় প্রচার চালান। এ সময় তিনি বলেন, বিএনপি অপপ্রচার চালাচ্ছে, জনগণ তার পক্ষে রয়েছে বলে জানান লিটন। এদিকে সিলেটে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরান জানান, বিএনপি পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ করে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। আর বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীদের হুমকি ধুমকি দেয়া হচ্ছে। প্রচারে মাঠে রয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরাও। আগামী 30 জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে আবেদন করার 3-4 বছর পরও জাতীয় পরিচয়পত্র না পাওয়ায় নানা ভোগান্তিতে প্রায় 1 কোটি মানুষ। অন্যদিকে 2017 সালে 9 কোটি নাগরিককে স্মার্ট কার্ড দেওয়ার কথা থাকলেও শতকরা 10 জনকেও কার্ড হস্তান্তর করতে পারেনি নির্বাচন কমিশন। জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের মহাপরিচালক বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের জাতীয় পরিচয়পত্র ও স্মার্ট কার্ড তৈরি করায় 93 লাখ কার্ড বাতিল করা হয়েছে। দেখুন আতিকা রহমানের রিপোর্ট। ব্যাংক অ্যাকাউন্ট, জমি রেজিস্ট্রি, বিশ্ববিদ্যালয় ভর্তি, পাসপোর্ট করা সহ নানা জরুরি প্রয়োজনে জাতীয় পরিচয়পত্র দিতে না পারায় সমস্যায় পড়েছেন দেশের কোটি মানুষ। অথচ 3-4 বছর আগে আবেদন করেও প্রায় 1 কোটি নাগরিক এখনও জাতীয় পরিচয়পত্র পাননি। 2014 সালে ভোটার আইডি কার্ড করার জন্য অ্যাপ্লাই করি, কিন্তু এখনো হাতে পাইনি। জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে আমি পাসপোর্ট করব, পাসপোর্ট করতে পারতেছি না। তো বলছিল যে 2018 1 জানুয়ারি 1 ফেব্রুয়ারিতে পেয়ে যাব, কিন্তু এখনো পাই নাই, যার ফলে আমাদের চলাফেরা খুবই সমস্যা হইতেছে। যেহেতু আমরা স্টুডেন্ট, বার্থ সার্টিফিকেট দিয়ে অনেক ক্ষেত্রে অনেক কিছু অ্যালাউ হয় না। এছাড়া জাতীয় পরিচয়পত্রে নজিরবিহীন ভুল এবং তা সংশোধন করতে গিয়েও সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। যারা একসাথে ভোটার আইডি কার্ডে রেজিস্ট্রেশন করেছি, তাই সবারই এ ধরনের ভুল আছে। যেমন তাই মিনিমাম 10-12 জনের মতো আমরা অন্য গ্রামের বাসিন্দা এবং অন্য গ্রামের ভোটার হয়ে গেছি। আমার হাজব্যান্ডের নাম ছিল আলাউদ্দিন মাতাব্বর, সেখানে ভুলবশত আলাউদ্দিন নিয়ে আসছে, এখন সেটি আমরা সংশোধন করার জন্য আসছি। অন্যদিকে বড় ধরনের অনিয়ম দেখা দিয়েছে স্মার্ট কার্ড প্রকল্প নিয়ে। নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তি অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজি বিডি 2017 সালে 9 কোটি স্মার্ট কার্ড সরবরাহের কথা। নির্ধারিত সময়ে তারা কাজ শেষ করতে পারেনি। আমাদের রিসিভিং কমিটি যখন সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খরূপে প্রত্যেকটা প্যাকেট সেখান থেকে স্যাম্পল কার্ড নিয়ে যখন চেক করে, তখন দেখা যায় যে এই কোম্পানি তাদের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড যে ছিল সেই স্ট্যান্ডার্ড থেকে তারা ডেভিয়েট করছে। আমাদের স্ট্যান্ডার্ড যেহেতু
নট অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট, তো সেই জন্য আমরা এই কার্ড গ্রহণ করিনি। যে একদিকে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, প্লাস নাগরিকরা যাতে তাদের এই কার্ড থেকে বঞ্চিত না হয় সেজন্য আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি। মহাপরিচালক আরও বলেন, ওই 93 লাখ কার্ড নতুন করে তৈরি সহ বাকি কার্ড ছাপানোর কাজ দ্রুত গতিতে চলছে। জাতীয় নির্বাচনের আগেই তা শেষ হবে। এখন সম্পূর্ণ কন্ট্রোল আমাদের এখানেই হবে, আমাদের এই ইলেকশন কমিশন ভবনে 11 তলাতেই আমরা এই কার্ডগুলো 24 আওয়ার্স এগুলো প্রোডাকশন এবং অন্য কার্যক্রমগুলো করা হবে। আগামী মাস থেকে মানে উপজেলা, জেলা হেডকোয়ার্টার এবং উপজেলা সব মিলে 97 জায়গাতে আমরা একই সাথে বিতরণ কার্যক্রম শুরু করব। যে একটা বিদেশি কোম্পানিকে বাতিল করা, সেখান থেকে নিজেদের সক্ষমতা তৈরি করা এবং সেইখান থেকে এগিয়ে যাওয়া, এটা কিন্তু আমাদের জন্য অবশ্যই বড় চ্যালেঞ্জ। কাজ শেষ হলেও লোকবল সংকটের কারণে 9 কোটি নাগরিকের কাছে স্মার্ট কার্ড পৌঁছাতে একটু সময় লাগবে বলে জানান তিনি। আতিকা রহমান, RTV, ঢাকা। দর্শক, এবারে জানাবো মিরপুরের একটি বাড়িতে গুপ্তধন অনুসন্ধানের খবর। রাজধানীর মিরপুরে একটি বাড়িতে গুপ্তধনের সন্ধানে মাটি খনন শুরু হয়েছে। দুপুরে মিরপুর 10-এ অবস্থিত ব্লক D-তে অবস্থিত টিন শেড বাড়িটিতে এই খনন কাজ শুরু করা হয়। এর আগে মিরপুর মডেল থানায় বাড়ির নিচে মূল্যবান সম্পদ লুকানো আছে এই মর্মে পরপর 2টি জিডি করা হয়। বিষয়টি গণমাধ্যমে আসলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর স্থানীয় পুলিশ প্রশাসন বাড়ির মালিক মনিরুল হকের সঙ্গে যোগাযোগ করে এবং বাড়ির মাটি খনন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনাস্থলে একজন ম্যাজিস্ট্রেট উপস্থিত রয়েছেন। দর্শক, এই মুহূর্তে মিরপুর ঘটনাস্থলে আছেন সহকর্মী মাসুদ মোস্তাহিদ, সেখান থেকে তিনি সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। মাসুদ, আমরা যে গুপ্তধন অনুসন্ধানের খবর পেয়েছি, এর ঘটনার সত্যতা আসলে কতটুকু এবং যে খোঁড়াখুড়ি শুরু হয়েছে সেটা এখন কত দূর? হ্যাঁ তানি, যেমনটি বলছিলেন, আসলে শুরুতেই বলে রাখি, তথ্য প্রযুক্তির এই যুগে বলা চলে যে আধুনিকতার এই সময়ে এসে গুপ্তধন কোনো বাড়ির মাটির নিচে, এই ঘটনাটি আসলে জনমনে, সাধারণ মানুষের মনে কিছুটা হলেও সংবাদ রসের জন্ম দিয়েছে। সেই হিসেবেই আমরা কিন্তু আসলে সংবাদকর্মীরা সকাল থেকে এখানে অপেক্ষা করছি। ঘটনাটা যদি আপনাকে শুরু থেকে বলি, গত 10 জুলাই এবং 14 জুলাই 2টি সাধারণ ডায়েরি হয়েছে মিরপুর থানাতে। সেই ডায়েরি থেকে এই বাড়িটির, আমার পেছনে যে বাড়িটি দেখা যাচ্ছে, মিরপুর 2 C ব্লকের 16 নম্বর রোডের 16 নম্বর এই বাড়িতে, যার কথিত মালিক দিদারুল আলম, যিনি 14 তারিখে সাধারণ ডায়েরি করেছেন মিরপুর থানায়। সেই থানা ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন যে আসলে এই বাড়ির মাটির নিচে বেশ কিছু স্বর্ণ, প্রায় বলা হচ্ছে যে 2 মনেরও বেশি স্বর্ণ এবং কিছু দামি গুপ্তধন মজুদ আছে, যেটি এলাকাবাসী বলছেন। এবং এটা নিয়ে নানা গুঞ্জন এবং কিছুটা আতঙ্কের কথা উল্লেখ করেছেন সেখানে। সেই হিসেবে কিন্তু এই বাড়িটিতে তিনি জিডি করেন এবং সেই জিডির মারফতে থানা থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে জানান থানা থেকে। সেখান থেকেই আজকে ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে কিন্তু সেই গুপ্তধন উদ্ধারের কাজ চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে একটি রুমের প্রায় 3 থেকে 4 ফুট গভীর পর্যন্ত খনন করা হয়ে গেছে, মাটি উত্তোলন করা হয়েছে। পাশের রুমটিতে যদি আমরা দেখাতে পারতাম যে ঠিক এই পাশের রুমটি, 2টি রুমে একসাথেই কিন্তু সেই মাটি খনন চলছে এবং মাটি উত্তোলন করে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা যদি একটু আপনার মাধ্যমে যদি দর্শকদের একটু দেখাতে পারি, ঠিক পাশের রুমটিতেও কিন্তু একই অবস্থা, উত্তোলন চলছে। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ারুজ্জামান আছেন। আমরা কিছুক্ষণ পরে ওনার সাথে কথা বলবো। তার আগে একটু দেখিয়ে নিই যে এই বাড়িটিতে আসলে বলা হচ্ছে যে পাকিস্তান আমলের আগেই দিলশাদ নামে একজন মূল মালিক বলা হচ্ছে, যেটা আমরা জানতে পেরেছি। সেই মালিকের তথ্য অনুযায়ী উনি জানিয়েছেন যে বাড়ির নিচে আসলে প্রায় অনেক গুপ্তধন আছে। সেই তথ্যের ভিত্তিতে কিন্তু অভিযান চলছে। তো আমরা যদি একটু ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জানতে পারি যে আসলে এই খনন কতটুকু যাবে। আনোয়ারুজ্জামান ভাই, একটু যদি আমাদেরকে জানান, একটু এই খনন সম্পর্কে যদি জানান, আসলে কটা নাগাদ থেকে শুরু করেছেন এবং কতটুকু পর্যন্ত আপনারা খনন করবেন, এবং আদৌ এই যে তথ্যটা শুনেছেন যে গুপ্তধন, এটার কতটুকু নিশ্চয়তা আছে, আমাদেরকে যদি একটু জানান দর্শক। আচ্ছা,
আমরা শুরু করেছি 10টার পরপরই শুরু করেছি খননটা, 10:30টার দিকে। তো এখন পর্যন্ত আপনারা তো দেখছেন যে অনেক দূর খোঁড়া হয়েছে, প্রায় 3-4 ফিট হবে, কিন্তু সেটা এখন পর্যন্ত আমরা কোনো গুপ্তধনের খোঁজ পাইনি এবং পাওয়া যাবে কি না সেটা আসলে শেষ হলেই বোঝা যাবে। তো যদি পাওয়া যায় তাহলে সেটা নিয়ম অনুযায়ী সরকারের কোষাগারে যাবে। আপনারা কতটা মানে কয়টা পর্যন্ত খনন কাজ চালাবেন এটা যদি জানাতেন? কয়টা পর্যন্ত বলতে কতটুক পর্যন্ত, কয় ফিট পর্যন্ত খনন কাজ চালাবেন? আমরা এখন পর্যন্ত মানে 8 ফিটের মতো, 8 থেকে 10 ফিটের মতো করার পরিকল্পনা আছে এর মধ্যে। হ্যাঁ তানি, আপনি শুনতে পাচ্ছিলেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদেরকে জানাচ্ছিলেন যে 8 ফিট পর্যন্ত তারা খনন করবেন এবং তার পরবর্তী অবস্থা সেই 8 ফিট পর্যন্ত যদি যে গুপ্ত ধন আছে বলা হচ্ছে সেই ধন যদি পেয়ে যান তাহলে হয়তো বা পরবর্তীতে এগুলি সরকারি নিয়ম অনুযায়ী জমা দেওয়া হবে। এছাড়া যদি না পান তাহলে পরবর্তী পদক্ষেপ তারা নেবেন। এই ছিল তানি আসলে এখানকার সর্বশেষ তথ্য। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ মিরপুরে যে গুপ্তধনের খোঁজ পাওয়া গেছে বলে একটা সংবাদ পেয়েছি আমরা, সেই সংবাদের সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ মোস্তাহিদ। তিনি যেমনটি জানাচ্ছিলেন এবং সেখানে উপস্থিত ম্যাজিস্ট্রেট যেমনটি জানাচ্ছিলেন যে 8 ফিট পর্যন্ত খনন করার পরে আসলে বোঝা যাবে যে সেখানে আদৌ কোনো গুপ্তধন রয়েছে কিনা। আমরা আশা করছি পরবর্তী সংবাদে আপনাদেরকে সে খবর জানাতে পারবো। বিভিন্ন স্থানে বন্দুকযুদ্ধে 4 জন নিহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি নিহতরা মাদক ব্যবসায়ী। গেল রাতে কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক বিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। এতে শামসুদ্দিন শ্যাম নামের এক মাদক ব্যবসায়ী নিহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র সহ ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় 3 পুলিশ সদস্য আহত হন। মাদক ব্যবসায়ীর 2টি গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে দিনাজপুরের পার্বতীপুরে করিম নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়। করিমের বিরুদ্ধে মাদকের বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। কক্সবাজারের চকরিয়ায় মাদক ব্যবসায়ী 2 গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে ইসমাইল নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয় বলে জানায় পুলিশ। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের সদরের সুন্দরপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আরও এক মাদক ব্যবসায়ী নিহত হয়। অন্যদিকে নারায়ণগঞ্জে 2 নৈশ প্রহরীকে হত্যা করে 3টি দোকানের মালপত্র লুট করা হয়েছে। জেলার বন্দর উপজেলার দক্ষিণ লক্ষণখোলায় একটি বাজারে ডিউটি করছিলেন নৈশ প্রহরী রায়হান ও মোতালেব। পুলিশ জানায় গভীর রাতে একদল ডাকাত নৈশ প্রহরীদের হত্যা করে। এ সময় ডাকাতরা সততা ব্যাটারি মেলা, সততা ব্যাটারি সার্ভিসিং ও বিসমিল্লা ব্যাটারি স্টোর থেকে মালামাল লুট করে বলেও জানায় পুলিশ। নরসিংদীতে যাত্রীবাহী বাস এনার সঙ্গে যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত হন 5 জন, আহত 20। রাত 9:15টায় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জানান, সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস এনা পরিবহন কুন্দারপাড়া পৌঁছলে বিপরীতমুখী ভেলানগর থেকে মোরজালগামী যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে শিশু, মহিলা সহ ঘটনাস্থলে নিহত হন 4 যাত্রী। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজকে সমাবেশে প্রধানমন্ত্রী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দেবেন এমন আশা বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, সরকারি খরচে সারা দেশ থেকে সরকারি লোক এনে সরকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠান করছে, কিন্তু বিএনপিকে সুযোগ দেওয়া হচ্ছে না। বিএনপিকেও সমান সুযোগ দিলে আজকের আওয়ামী লীগের সমাবেশের চেয়ে বেশি লোক হবে বলে দাবি করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ চুরির দায় সরকারকেই নিতে হবে উল্লেখ করে অবিলম্বে গভর্নরের পদত্যাগ দাবি করেন বিএনপির এই নেতা। বলছেন যে আপনারা সকলের অংশগ্রহণমূলক নির্বাচন চান। আজকে প্রধানমন্ত্রী নিশ্চয়ই নৌকায় ভোট দেওয়ার জন্য আজকে আহ্বান জানাবেন। তাহলে আমরা কেন ধানের শীষে ভোট চাইতে পারবো না? আমরা কেন জনসভা করতে পারবো না? এটাতেই শুধু প্রমাণ করে যে স্বৈরাচারী যে সরকার বর্তমানে আছে তারা একদলীয়ভাবে তাদের নির্বাচন করতে চান এবং একদলীয়ভাবে তারা দেশ শাসন করতে চান এবং তারা মুখে যেটা বলেন কাজে সেটাতে বিশ্বাস করেন না। 1 মাস ধরে বন্ধ মৌলভীবাজারের চাতলাপুর স্থল বন্দরে আমদানি রপ্তানি বন্ধ। সাম্প্রতিক বন্যায় প্রায় 5 কিলোমিটার রাস্তা ও একটি ব্রিজ ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে পণ্য পারাপার। ভাঙা কালভার্টের ওপর বেইলি সেতু স্থাপন করা হলেও আমদানি রপ্তানিবাহী ভারী যানবাহন চলাচল উপযোগী নয়। মৌলভীবাজার প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোমের তথ্য ও ছবিতে আপেল সাহেবের রিপোর্ট।
বন্যায় রাস্তা ও ব্রিজ ভেঙে যাওয়ায় মৌলভীবাজারের চাতলাপুর চেকপোস্ট থেকে সমরেশনগর পর্যন্ত সড়কটিতে বিরাজ করছে শুনশান নীরবতা। সামান্য অংশে কিছুটা সংস্কার হলেও ভারী যানবাহন চলতে না পারায় গেল 1 মাস ধরে বন্ধ চাতলাপুর স্থলবন্দর। আমরা বাইফতে বসে গেছি একবারে, আমাদের আমদানি এবং রপ্তানি দুইটাই বন্ধ। মাল আনিয়ে আনতাম পারি না, বর্ডারও 25,000, এরপরে বাগানও মাল ফাঁকি গেছে। আপনার বাকি এখন মালগুলা রাখা যান না গাছও। যদি ঠিক না করা হয় তাহলে হয়তোবা আমি আর কোনোদিন আর ব্যবসা করা হইতো না। ওইদিকে আমার প্রচুর আদা সব নষ্ট, এদিকে রাস্তা ফ্লাডে অনেক নষ্ট হয়েছে, আমরা অনেক ক্ষতিগ্রস্ত। ফলে রাজস্ব বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস বিভাগ। আমদানি রপ্তানি বন্ধ থাকার কারণে আমরা কোনো রাজস্ব পাচ্ছি না। রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। বিভিন্ন জায়গায় অনেক কঠোর সেচে ক্র্যাক হয়েছে, অনেকে সড়কবাদ ক্ষতি হয়েছে। চেষ্টা করবো, ইতিমধ্যে আমরা এস্টিমেট তৈরি করতেছি, এস্টিমেটগুলো আমরা পাঠাবো উদ্যোগ কর্তৃপক্ষের অনুমোদন পেলে আমরা টেন্ডার করে দেবো বা ঠিকাদারের মাধ্যমে কাজ করে রাস্তাগুলো আপডেট করা যাবে। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে প্রত্যাশা ব্যবসায়ীদের। আপেল শাহরিয়ার, RTV। এই ছিল দুপুরের সংবাদে। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 700 কোটি টাকা জমা না দেওয়ার ঘটনা ধামাচাপা দিতে তদন্ত কমিটি নেই বিমান কর্তৃপক্ষের। প্রমাণ থাকলেও শাস্তির বদলে মূল অভিযুক্তর পদোন্নতি। প্রধানমন্ত্রীর গণসংবর্ধনার জন্য প্রস্তুত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, বড় শোডাউনের পরিকল্পনা আওয়ামী লীগের। আবেদনের 4 বছরও জাতীয় পরিচয়পত্র না পাওয়ায় ভোগান্তিতে মানুষ। 9 কোটি দেওয়ার কথা থাকলেও দেয়া হয়নি শতকরা 10টি স্মার্ট কার্ডও। এবং বন্দুকযুদ্ধে 4 জেলায় 4 মাদক ব্যবসায়ী নিহত, 2 নৈশপ্রহরী হত্যা করে নারায়ণগঞ্জে দোকান লুট। নরসিংদীতে বেপরোয়া এনা পরিবহনে পিষ্ট 5। দুপুরের সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।